Hello dear student, how are you? I hope you are all well by the grace of Almighty Allah. I am fine too. Welcome to Palong Klasher Gurudas Govt High School YouTube class. I am MD Ali Asghar Suman, Assistant Teacher English, PTGT Govt High School, Shariatpur. Today I am going to conduct a class for the student of class 9 and 10, and our subject is English second paper, and the topics I am going to discuss with you is right form of verbs. Hopefully all of you have some idea about right form of verbs. In spite, I will discuss it with you to have a clear concept. রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে তোমাদের সকলেরই ধারণা আছে। এরপর আমি একটু টপিক্সটা নিয়ে একটু কথা বলছি যাতে করে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যায়। রাইট মানে হচ্ছে সঠিক, ফর্ম মানে হচ্ছে রূপ। রাইট ফর্ম অফ ভার্বস মানে হচ্ছে ভার্বের সঠিক রূপ। আমরা কনজুগেশন অফ ভার্ব বা স্ট্রং ভার্ব উইক ভার্বের মধ্যে পড়েছি যে ভার্ব হচ্ছে তিনটা রূপ: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। রাইট ফর্ম অফ ভার্বসে আমাদেরকে ভার্বের এই রূপগুলো নিয়েই কাজ করতে হবে, অর্থাৎ কোথায় আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, কোথায় আমাদের ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে, কোথায় আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে, কোথায় আমাদের ভার্বের সাথে এস বিএস যুক্ত করতে হবে, কোথায় আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, কোথায় আমাদের টেন্সের ব্যবহার করতে হবে। এই যে ভার্বের কোথায় কোন রূপটা বসবে এটা নিয়ে আলোচনাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তো রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে অনেকগুলো নিয়ম আছে, হয়তো সবগুলো নিয়ম তোমরা একদিনে বললে মনে রাখতে পারবে না, তাই আমি তোমাদের জন্য এই রাইট ফর্ম অফ ভার্বসের ক্লাসটিকে দুইটা ভাগ করে দিব। আজকে প্রথম ভাগে আমি তোমাদের সাথে আলোচনা করব যে ভার্বের প্রেজেন্ট ফর্ম কোথায় বসে, ভার্বের পাস্ট ফর্ম কোথায় বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় বসে, ভার্বের সাথে এস বি ইএস যুক্ত হয় কখন, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় কখন, এই বিষয়গুলো নিয়ে। এবং পরবর্তী ক্লাসে আমরা টেন্সের ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব। তো তাহলে শুরু করা যাক আজকের যে অংশটা। তো প্রথমেই আমরা যেগুলো দেখব যে কোথায় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বসের ব্যবহার যখন আমরা করতে যাব ভার্বের প্রেজেন্ট ফর্ম কোথায় বসে প্রথমে আমরা সেই নিয়মটা দেখব। তাহলে দেখো, এক নম্বর নিয়মটা হচ্ছে যদি কোনো বাক্যে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, ডেইলি, অকেশনালি, ইউজুয়ালি ইত্যাদি থাকে তাহলে শূন্যস্থানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে এক্ষেত্রে প্রথম নিয়মটা হচ্ছে কি, যে যদি কোনো বাক্যে অলওয়েজ থাকে, রেগুলারলি থাকে, সামটাইমস থাকে, অফেন থাকে, ডেইলি থাকে, অকেশনালি থাকে বা ইউজুয়ালি ইত্যাদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা শূন্যস্থানে যে ভার্বটা দিব সেই ভার্বের দিব প্রেজেন্ট ফর্ম। আসলে আমরা একটা উদাহরণ দেখি তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। এক্সাম্পল, হি অফেন কামস হেয়ার। এই বাক্যটা যদি আমরা নোটিস করি, দেখো এখানে একটা অফেন আছে, তাহলে যে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, ডেইলি, অকেশনালি, ইউজুয়ালি ইত্যাদি থাকলে শূন্যস্থানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। দেখো আন্ডারলাইন কি, তো ওয়ার্ডটা হচ্ছে কামস, এখানে কাম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগবে যে কামের সাথে কেন এখানে এস যুক্ত হয়েছে। এই নিয়মটা আমাদের পরবর্তীতে আসবে, তাই এখানে আমি শুধু সাধারণভাবে বলে যাচ্ছি, নিয়মটা যখন আসবে তখন সেখানে বিস্তারিত বলবো। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বিএস যুক্ত হয়। তো এই নিয়মটা আমরা পরবর্তীতে পাবো, তাই এখন আমরা প্রেজেন্ট ফর্ম কোথায় বসে এই নিয়মটার দিকেই মনোযোগ দিব। তাহলে প্রথম নিয়মটা সবাই বুঝতে পেরেছ, যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, ডেইলি, অকেশনালি, ইউজুয়ালি ইত্যাদি থাকে তাহলে শূন্যস্থানে আমরা যে ভার্বটা দিব সেই ভার্বে দিব প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তাহলে এরপর আমরা দেখি আর কোথায় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। 2 নম্বরে যেটা প্রেজেন্ট ফর্ম হবে, চিরন্তন সত্য ও অভ্যাসগত কর্ম বোঝালে শূন্যস্থানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। চিরন্তন সত্য মানে হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, আর অভ্যাসগত কর্ম হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এই চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম যদি বোঝায় তখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব। চিরন্তন সত্য যেমন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ম্যান ইজ মর্টাল, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি,
টুয়ার্ড ইজ হিউম্যান, এই জাতীয় যে বাক্যগুলো আছে এগুলো সব হচ্ছে চিরন্তন সত্য। এরকম চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম হচ্ছে কি, যে কাজটা আমার সচরাচর করে, যেমন আমি প্রতিদিন সকালে নদী তীরে হাঁটতে যাই, আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে 1 কাপ চা খাই, এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের অভ্যাসগত কর্ম। তাহলে চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম বুঝালেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে এটা উদাহরণটা দেখি আমরা, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে এটা হচ্ছে একটা চিরন্তন সত্য কথা। তাহলে আমরা আন্ডারলাইনকৃত ওয়ার্ডটা যদি দেখি রাইজেস, তাহলে এখানে রাইজ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর দি সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে এর যুক্ত হয়েছে, যেটা কিছুক্ষণ আগেই বলছি। তাহলে চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম বুঝালেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এরপর দেখি আমরা কোথায় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ডু, ডিড, ডাজ এবং টু এর পর শূন্যস্থানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে 3 নম্বর আমরা যেটা পেলাম, ডু, ডিড, ডাজ এবং টু যদি থাকে তাহলে আমরা এরপর শূন্যস্থানে ভার্বের কী করব, এরপর শূন্যস্থানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব। তাহলে এটা একটা উদাহরণ আমরা যদি দেখি, হি ডিড নট নোটিস মি, তাহলে এই যে এখানে আমরা যদি দেখতে পাই বাক্যে একটা ডিড আছে, তাহলে ডু, ডিড এবং ডাজের পর শূন্যস্থানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাই এই জন্য আমাদের এখানে কি বসেছে, নোটিস। তাহলে ডু, ডিড, ডাজ এবং টু এগুলোর পর যদি শূন্যস্থান থাকে তাহলে সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ডু, ডিড, ডাজ এই তিনটাকে টু ডু ভার্ব বলা হয়। অতএব যারা আমরা টু ডু ভার্ব চিনি তারা আমরা এভাবে মনে রাখতে পারি, টু ডু ভার্ব এবং টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এরপর আসে আমরা পরবর্তী ভার্বের প্রেজেন্ট ফর্ম কোথায় বসবে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট ইত্যাদির পর শূন্যস্থানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এগুলোকে আমরা জানি এগুলো হচ্ছে মডাল ভার্ব। অতএব আমরা চাইলে এভাবেও মনে রাখতে পারি, মডাল ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অথবা ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট ইত্যাদির পর শূন্যস্থানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে এটা আমরা যদি একটা উদাহরণ দেখি, ইউ ক্যান হেল্প হিম, তাহলে এখানে ক্যান আছে, তাহলে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এগুলোর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আমরা আন্ডারলাইনকৃত ওয়ার্ডটা যদি দেখি, আন্ডারলাইনকৃত ওয়ার্ডটা হচ্ছে হেল্প, হেল্প হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে নিয়ম অনুযায়ী আমাদের ক্যানের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। তাহলে স্টুডেন্ট এতক্ষণ যে 4টা আমরা নিয়ম পড়লাম, এই 4টা হচ্ছে যে কোথায় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম বসার নিয়মগুলো আমরা জানলাম। এবার আমরা জানবো ভার্বের সাথে কখন এস বা ইএস যুক্ত হয়। ভার্বের সাথে এস বা ইএস যুক্তের নিয়মটা কিছুক্ষণ আগে একবার আমি বলেছি, এখন আমি বিস্তারিত বলে দিচ্ছি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আমরা জানি পার্সন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমি জাতীয় সবই হচ্ছে ফার্স্ট পারসন, অর্থাৎ আই, মি, মাই, উই, আস, আওয়ার এই আমি জাতীয় সবই হচ্ছে ফার্স্ট পারসন। তুমি জাতীয় সবই হচ্ছে সেকেন্ড পারসন, ইউ, ইয়োর, ইয়োর্স এই তুমি জাতীয় সবই হচ্ছে সেকেন্ড পারসন। আর আমি তুমি ছাড়া যা কিছু আছে সবই হচ্ছে থার্ড পারসন। যেমন যে কোনো নাম, হি, শি, ইট, বস্তু যে কোনো, অর্থাৎ আমি তুমি ছাড়া যা আছে সবই হচ্ছে থার্ড পারসন। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি নাম্বার হচ্ছে বচন, যেটাকে বলা সংখ্যার ধারণা। নাম্বার হচ্ছে 2 প্রকার, সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে বহু বচন, অর্থাৎ একজনকে বোঝালে সিঙ্গুলার, একের বেশি বোঝালে প্লুরাল। তাহলে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখনই আমরা কি করব, মূল ভার্বের সাথে এস বি এস যুক্ত করব। যেমন দেখি উদাহরণ, হি গোজ টু স্কুল এভরিডে। এই যে এখানে হি হচ্ছে থার্ড পারসন, কারণ এটা আমি বা তুমি দুজনের কাউকেই বোঝায় না। আর হি মানে হচ্ছে সে একজনকে বোঝায়, তার মানে হি, শি এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তখন মূল ভার্বের সাথে কি করতে হবে, এস বি এস। এই জন্য গো ছিল ভার্ব, তার সাথে আমরা কি যুক্ত করেছি, একটা ইএস যুক্ত করেছি। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বি এস যুক্ত হয়। তাহলে ভার্বের সাথে এস বি এস যুক্ত হওয়ার জন্য নিয়ম একটাই। এবার আমরা যাব ভার্বের পাস্ট ফর্ম কোথায় বসে সেই নিয়মটাতে। তাহলে দেখি ভার্বের পাস্ট ফর্মের নিয়মটা হচ্ছে কি, অনস, অ্যাগো, লং অ্যাগো, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লং সিন্স ইত্যাদি অতীত নির্দেশক শব্দ। যে শব্দগুলো আমি বলেছি এই শব্দগুলো সবই অতীত নির্দেশ করে। আর এই অতীত নির্দেশক শব্দ যদি কোনো বাক্যে থাকে সেক্ষেত্রে আমরা শূন্যস্থানে ভার্বে কোন ফর্ম দিব, পাস্ট ফর্ম দিব। তাহলে যদি এমন হয় অতীত কোনো সাল থাকে, যেমন 1971 সাল, যেহেতু এটা অতীত সাল আমরা ভার্বে পাস্ট ফর্ম দিব। 2000 সাল, এটা অতীত সাল, আমরা ভার্বে পাস্ট ফর্ম দিব। যদি আদিম যুগের কথা বলে, আদিম যুগের মানুষ আগুনের ব্যবহার জানতো না, সেক্ষেত্রে আদিম যুগে যেহেতু অতীতকাল ভার্বের পাস্ট ফর্ম দিব। আদিম যুগ ইংরেজি হচ্ছে অ্যানশিয়েন্ট টাইম বা প্রিমিটিভ সোসাইটি। তাহলে বাক্যে যদি এমন কোনো অতীত নির্দেশক শব্দ থাকে
যেটা দ্বারা অতীতকাল বোঝায়, যেমন ওয়ান্স, অ্যাগো, লং অ্যাগো, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লং সিন্স। এই জাতীয় অতিনির্দিষ্ট শব্দ যদি থাকে তাহলে সেক্ষেত্রে শূন্যস্থানে ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন উদাহরণ যদি আমরা দেখি, ফাদার কেম হোম লাস্ট নাইট, তাহলে এখানে লাস্ট নাইট এটা অতীত নির্দেশ করছে, তাই অতীত নির্দেশ করলে আমরা জানি ভার্বের পাস্ট ফর্ম হবে। এই জন্য আন্ডারলাইনকৃত ওয়ার্ডটা আমরা যদি দেখি কেম, কেম হচ্ছে কামের পাস্ট ফর্ম, অর্থাৎ এখানে ভার্বের পাস্ট ফর্ম বসছে, কারণ অতীত নির্দেশক শব্দ আছে। তাহলে ভার্বের পাস্ট ফর্মের জন্য একটাই নিয়ম। এবার আমরা চলে যাব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় বসে। প্রেজেন্ট ফর্ম আমরা শুনলাম, এসবিএস শুনলাম, পাস্ট ফর্ম শুনলাম, এখন আমরা শুনবো পাস্ট পার্টিসিপল ফর্ম। শূন্যস্থানের পূর্বে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, টু বি ইত্যাদি থাকলে শূন্যস্থানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং আমরা জানি এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব, অতএব আমরা চাইলে এইভাবে মনে রাখতে পারি টু হ্যাভ ভার্বের পর শূন্যস্থানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, অথবা আমরা টু হ্যাভ ভার্ব সেভাবে না জানলে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, টু বি ইত্যাদির পর শূন্যস্থানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো এটা যদি আমরা উদাহরণ দেখি, আই হ্যাভ ফিনিশড দ্য জব, তাহলে এখানে একটা হ্যাভ আছে, আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদির পর শূন্যস্থানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমরা যদি হ্যাভের পরের ভার্বটা নোটিস করি, আন্ডারলাইনকৃত ফিনিশড, ফিনিশড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে হ্যাভের পর এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। এরপর দেখি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আর কোথায় বসবে। প্রিপজিশনের পূর্বে, প্রিপজিশনের পূর্বে শূন্যস্থানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। প্রিপজিশনের সাথে আমরা মোটামুটি পরিচিত আছি, অফ, ইন, অ্যাট, উইথ, উইদাউট, বাই, ইন, ইনটু, অ্যাগেনস্ট, ফ্রম, ফর, আফটার, এরকম আরও অনেক প্রিপজিশন রয়েছে। এই প্রিপজিশনগুলোর পূর্বে বা প্রিপজিশনের পূর্বে যখনই শূন্যস্থান থাকবে সেক্ষেত্রে শূন্যস্থান আমাদেরকে দিতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন দ্য বুক ইজ বট বাই মি, তাহলে এই বাক্যে যদি আমরা খেয়াল করি এখানে একটা প্রিপজিশন দেওয়া আছে বাই, আর বাইয়ের আগে আমাদের যে শূন্যস্থানটা ছিল সেই শূন্যস্থানে আন্ডারলাইনকৃত ওয়ার্ডটা দেখে আমরা বট, বট হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ প্রিপজিশনের পূর্বে শূন্যস্থানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। তাহলে প্রিপজিশনের পূর্বে শূন্যস্থানে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব। তাহলে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় বসে সেই নিয়মটাও জানলাম। এবার আমরা জানবো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় কোথায়। প্ল্যাটফর্ম ভার্বসের ক্ষেত্রে কখন ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। প্রথম নিয়মটা যদি আমরা দেখি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন ইত্যাদির পর শূন্যস্থানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন আমরা জানি এগুলো বি ভার্ব, অতএব কেউ চাইলে আমরা বি ভার্বের পর আইএনজি যুক্ত হয় এটাও মনে রাখতে পারি, অথবা এভাবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন ইত্যাদির পর শূন্যস্থানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এভাবে মনে রাখলেও পারবো। তাহলে আমরা যদি উদাহরণটা দেখি, দে আর প্লেয়িং ফুটবল, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আর আছে, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, আর ইত্যাদির পর আইএনজি যুক্ত হবে। আন্ডারলাইনকৃত ওয়ার্ডটা হচ্ছে প্লেয়িং, তাহলে যে প্লের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে দে আর প্লেয়িং ফুটবল। এরপর দেখি আমরা কোথায় ভার্বের সাথে আর আইএনজি যুক্ত হয়। প্রিপজিশনের পর শূন্যস্থানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে স্টুডেন্ট, তোমাদের মধ্যে যাতে কনফিউশন সৃষ্টি না হয় জন্য আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। কিছুক্ষণ আগে আমরা প্রিপজিশনের একটা নিয়ম পড়েছি, তখন নিয়মটা ছিল প্রিপজিশনের পূর্বে শূন্যস্থান থাকলে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আর এখনের নিয়মটা হচ্ছে প্রিপজিশনের পরে শূন্যস্থান থাকলে। তাহলে মনে রাখতে হবে প্রিপজিশনের আগে শূন্যস্থান থাকলে আমরা দিব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর প্রিপজিশনের পরে যদি শূন্যস্থান থাকে তখন আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তাহলে মনে রাখবো প্রিপজিশনের আগে শূন্যস্থান হলে পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপজিশনের পরে শূন্যস্থান হলে ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা যদি এটা একটা উদাহরণ দেখি, আই এম ফন্ড অফ রিডিং, এই যে এখানে অফ হচ্ছে একটা প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে আন্ডারলাইনকৃত ওয়ার্ডটা যদি আমরা দেখি রিড সাথে আইএনজি যুক্ত হয়েছে, অর্থাৎ প্রিপজিশনের পর শূন্যস্থানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এরপর দেখি আমরা আর কোথায় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। বাই, উইদাউট, হোয়াইল, আফটার ইত্যাদির পর শূন্যস্থানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, বাই, উইদাউট, হোয়াইল, আফটার এগুলো কিন্তু প্রিপজিশন। কিছুক্ষণ আগে আমরা প্রিপজিশনের নিয়ম বলেছি, তারপর আলাদাভাবে চারটা প্রিপজিশনের কথা বলার কারণ হচ্ছে পরীক্ষায় প্রায় সময় চারটা প্রিপজিশন দিয়ে শূন্যস্থান আসে, তাই সেক্ষেত্রে যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় তাই চারটা প্রিপজিশন আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। বাই, উইদাউট, হোয়াইল, আফটার ইত্যাদির পর শূন্যস্থানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে।
তাহলে যদি আমরা উদাহরণ দেখি, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। তাহলে যেখানে বাই এর পর শূন্যস্থান, শূন্যস্থানে ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত হচ্ছে, তাহলে বাই, উইদাউট, হোয়াইল, আফটার ইত্যাদির পর শূন্যস্থানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। এরপর চলে আসি আমরা পরবর্তী নিয়মটা, কোথায় আইএনজি যুক্ত হয় দেখি আমরা। পরবর্তী নিয়মটা হচ্ছে বাক্যের প্রথমে শূন্যস্থান থাকলে শূন্যস্থানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। অনেক সময় বাক্যের প্রথমেই শূন্যস্থান থাকতে পারে। যদি বাক্যের প্রথমে শূন্যস্থান থাকে তখন আমরা ভার্বের সাথে কি যুক্ত করবো? আইএনজি। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে তখন সেটা নাউনে পরিণত হয়ে যায়। তাহলে বাক্যের প্রথমে শূন্যস্থান থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং আইএনজি যুক্ত হওয়ার মাধ্যমে সেটা নাউনে পরিণত হয়। তাহলে এটা যদি আমরা একটা উদাহরণ দেখি, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। তাহলে এখানে বাক্যের প্রথমে শূন্যস্থান আছে এবং শূন্যস্থানে তোমার ছিল ওয়াক, তাই আমরা ওয়াকের সাথে আইএনজি যুক্ত করে কি লিখলাম? ওয়াকিং। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। বাক্যের প্রথমে শূন্যস্থান থাকলে আইএনজি যুক্ত হবে। এরপর দেখি আইএনজি যুক্ত হওয়ার পরবর্তী নিয়মটা, পাশাপাশি দুইটি ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। অনেক সময় এমন হতে পারে দুটি মূল ভার্ব পাশাপাশি থাকতে পারে। যদি দুটি মূল ভার্ব পাশাপাশি থাকে তখন আমরা কি করব? পরবর্তী মূল ভার্বটার সাথে আইএনজি যুক্ত করব। কিন্তু পাশাপাশি দুইটি মূল ভার্ব বসে যদি উদ্দেশ্য বোঝায় তখন ভার্ব দুটির মাঝে টু বসবে, তখন আইএনজি যুক্ত হবে না। উদ্দেশ্য বোঝালে তখন বসবে টু। আসলে আমরা দুইটার জন্য দুইটা উদাহরণ দেখি। প্রথম উদাহরণটা হচ্ছে আই ডোন্ট লাইক টকিং ইন দ্য ক্লাস। এখানে লাইক হচ্ছে একটা ভার্ব, টক হচ্ছে একটা ভার্ব, যে পাশাপাশি দুটি মূল ভার্ব। লাইক এবং টক পাশাপাশি দুটি মূল ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এই জন্য আমরা টকের সাথে আইএনজি যুক্ত করলাম, আই ডোন্ট লাইক টকিং ইন দ্য ক্লাস। আর পরবর্তী উদাহরণটা দেখি, উই রিড টু পাস। এখানে রিডও একটা ভার্ব, পাসও একটা ভার্ব। এখানে যে পাশাপাশি দুইটি ভার্ব আছে, কিন্তু এখানে পাশাপাশি দুইটি ভার্বদের উদ্দেশ্য বোঝাচ্ছে। উই রিড আমরা পড়ি এবং আমাদের পড়ার পিছনে একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে কি? পরীক্ষায় পাশ করা বা জীবনে ভালো কিছু করা। এজন্য তখন পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত না হয়ে রিড আর পাসে দুইটা ভার্বের মধ্যে একটা কি বসেছে? টু বসেছে। তাহলে পাশাপাশি দুইটি ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু যদি উদ্দেশ্য বোঝায়, উদ্দেশ্য বোঝালে ভার্ব দুটির মাঝে টু বসে। এরপর দেখে আমরা আর কোথায় আইএনজি যুক্ত হবে। ফাউন্ড, স, অবজার্ভ, নোটিসড ইত্যাদির পর ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে শূন্যস্থানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ফাউন্ড, স, অবজার্ভ, নোটিসড এই শব্দগুলোর পর যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট আমরা জানি যেটা দ্বারা ব্যক্তি বোঝায়। ব্যক্তি বা ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত প্রোনাউন যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে সেক্ষেত্রে আমরা শূন্যস্থানে ভার্বের সাথে কি যুক্ত করব? আইএনজি যুক্ত করব, যদি ব্যক্তিবাচক অবজেক্টটির আগে ফাউন্ড, স, অবজার্ভ, নোটিসড ইত্যাদি শব্দ থাকে। তাহলে দেখে আমরা উদাহরণ, আই স দ্য বয় ক্রসিং দ্য রোড। তাহলে এখানে যে স হচ্ছে সেই নির্দিষ্ট শব্দ, ফাউন্ড, স, অবজার্ভ, নোটিসডের মধ্যে স। এরপর আছে দি বয়। দি বয় এখানে যেহেতু ব্যক্তি বোঝায়, তার মানে স এর পর ব্যক্তিবাচক অবজেক্ট আছে। তাহলে ফাউন্ড, স, অবজার্ভ, নোটিসডের পর ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, তাই ক্রসের সাথে আইএনজি যুক্ত করে হচ্ছে ক্রসিং। তাহলে আই স দ্য বয় ক্রসিং দ্য রোড। এরপর দেখি ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি সর্বশেষ নিয়ম আমরা চলে এসেছি। সর্বশেষ যে নিয়মটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করার ক্ষেত্রে, সেটা হচ্ছে শূন্যস্থানের পূর্বে উড ইউ মাইন্ড, অর্থ, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু ইত্যাদি থাকলে শূন্যস্থানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এটা উদাহরণে যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে 3 নাম্বার নিয়মটা যখন আমরা পড়েছি ভার্বের প্রেজেন্ট ফর্মে, তখন একটা কথা ছিল ডু, ডিড, ডাজ এবং টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো এই নিয়মের মধ্যে ওখানে টু আছে, আমাদের মনে রাখতে হবে টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু 3টা টু আছে, যেই 3টা টু এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সেই 3টা টু এর মধ্যে একটা হচ্ছে উইথ এ ভিউ টু, এরপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু, এরপর হচ্ছে গেট ইউজড টু। তাহলে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু এই 3টা টু এর পর শূন্যস্থানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং এই 3টা টু ছাড়া বাকি সব টু এর পর প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে নিয়মটা আমরা একটু শুনি। শূন্যস্থানের পূর্বে উড ইউ মাইন্ড, অর্থ, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু ইত্যাদি থাকলে শূন্যস্থানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আমরা উদাহরণ যদি দেখি, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। তাহলে যে উড ইউ মাইন্ড আছে পরবর্তীতে যে শূন্যস্থান আন্ডারলাইনকৃত ওয়ার্ড হ্যাভের সাথে আমরা আইএনজি যুক্ত করে লিখেছি উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। তাহলে এ পর্যন্ত ছিল আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার নিয়ম। তাহলে আমরা আজকে যে জিনিসগুলো পড়লাম রাইট ফর্ম ভার্বসের, যে কোথায় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কোথায় এসবিএস যুক্ত হবে, কোথায় পাস্ট ফর্ম হবে, কোথায় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং কোথায় আইএনজি যুক্ত হবে।
তো এগুলি নিয়ে আমাদের টোটাল মোট 15টা রুলস হয়ে গেছে। আমি আশা করি এই কয়টা নিয়ম তোমরা বুঝতে পেরেছো এবং এই কয়টা নিয়ম তোমরা বাসায় চর্চা করে আয়ত্ত করতে পারবে। এই জন্য আমরা পরবর্তী যে ক্লাসটা নিব সেই ক্লাসে আমরা টেন্সের ব্যবহারগুলো আলোচনা করে দিব এবং সেক্ষেত্রে আমাদের রাইট ফর্ম ভার্বস পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাইকে থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলে বাসায় অবস্থান করো। আশা করি এই মহামারীকে জয় করে ইনশাল্লাহ আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবো, আবার আমাদের স্কুলে দেখা হবে, ক্লাস হবে। ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত সবাইকেই ধন্যবাদ।